একটা কাজ আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আমি এমন একটা কাজ করলাম যার জন্য একটা প্রতিষ্ঠান আগামী 50 বছর পর্যন্ত সাফার করবে। এটা কি আমার কোনো কোয়ালিটি নাই করার কোনো মনিটরিং নাই, প্রশিক্ষিত শিক্ষক নাই, 8-10 হাজার টাকা বেতনে অনার্স পড়াচ্ছে, যত অনার্স মাস্টার খুলে দিয়ে বসে আছে। কোয়ালিটি স্যার এখানে নাই। যত প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরও গত রেজিমে যা ইচ্ছা তাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে, তাদেরও কোনো কোয়ালিটি নাই। শিক্ষা ব্যবস্থা নিয়ে যেটা করা হচ্ছে স্যার, আপনি মনে করেন কিনা যে এটা আসলে দেখেন স্যার, বাংলাদেশে এত বিষয় নিয়ে এত কথা হয়, এত আন্দোলন হয়, শিক্ষা ব্যবস্থা নিয়ে একটা জোক বানায় রাখা হয়েছে, সত্যি এটা ফার্স্ট বানায় রাখা হয়েছে। এমন ভাবে সেই দ্বন্দ্বগুলো সামনে চলে আসছে। দেখেন এই আপনার প্রতিদিন সচিবালয় ঘেরাও হচ্ছে, প্রতিদিন আমার ধানমন্ডির অফিস ঘেরাও, প্রতিদিন গাজীপুর অফিস ঘেরাও, আমার গাড়িটা দেখলেই ঘেরাও করে লোকজন। মানে এখন পারলে এমন একটা অবস্থা যে গাড়িতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর শব্দটা লেখাটা আমি সরাই ফেলতে চাচ্ছি, যে এরকম একটা অবস্থার ভিতরে গেছি। প্রফেসর, আপনি যদি আমাকে একটু বলতেন যে আমাদের একজন শিক্ষক, উনি একটি নামী কলেজের শিক্ষক, নামটি আমি প্রকাশ করছি না, উনি বলছেন আপনার কাছে প্রশ্ন স্যার, ভাইবা মানে পরীক্ষা মানে পাস অথবা ফেল, ভাইবা টার্ম পেপার বা ইনকোর্স পরীক্ষায় ফেল মার্ক দেওয়ার অপশন রাখা প্রয়োজন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার কাছে জানতে চাচ্ছি তিনি এসব ক্ষেত্রে পাস বা ফেল যে কোনো মার্ক সার্ভারে এন্ট্রি দেওয়ার ব্যবস্থা রাখবেন কিনা। প্রাতিষ্ঠানিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অটো পাস দিচ্ছেন আর দোষ দিচ্ছেন অন্যদের, এটা দ্বিচারিতা। স্যার যদি একটু মন্তব্য করেন। না, আমি আবারও বলি, আমাদের সিলেবাসটা একদম প্রাগৈতিহাসিক কালে। আমাদের যে সিলেবাস, সেই সিলেবাসটাকে আমরা রিভাইজ করতে যাচ্ছি। এটা একটা পুরাতন সিলেবাস। সেই সিলেবাস দিয়ে ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন তো দূরের কথা, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন অ্যাড্রেস করার মতো সিলেবাস এটা না। এই সিলেবাসটাকে আমরা রিভাইজ করতে যাচ্ছি এবং সেই সিলেবাসটাকে সেখানে আমরা একটা বিভিন্ন ধরনের টেকনিক্যাল কোর্স ইন্ট্রোডিউস করতে যাচ্ছি। একই সঙ্গে আমরা সেই জায়গাটাতে আমরা আইসিটি এবং ইংরেজি ম্যান্ডেটরি করে একটা সফট স্কিল আমরা বাচ্চাদেরকে দিতে যাচ্ছি এবং কলেজগুলোতে আমরা এক ধরনের ক্যারিয়ার ক্লাবও করতে যাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদের জন্য। এখন আপনি আসেন এই যে এক্সাম ম্যানেজমেন্টের জায়গাটাতে আপনি ইনকোর্স নিয়ে অনেকটাই প্রহসন হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে। সেই প্রহসন থেকে বের হয়ে আসার জন্য আমাকে কোনো একটা জায়গাকে যদি আপনাকে ঠিক করতে হয়, তাহলে লেটস অ্যাকনলেজ দ্য প্রবলেম। আমাদের প্রবলেমটা কোন জায়গাটাতে আছে সেটা যদি আমরা সবাই মিলে জাতিগতভাবে অ্যাকনলেজ করতে পারি, তাহলে আপনি এটা প্রবলেমটা আপনি সলভ করতে পারবেন। তো একটা প্রবলেম আছে এই যে এক্সাম ম্যানেজমেন্ট নিয়ে এবং ইনকোর্স নিয়ে, অ্যাসাইনমেন্ট নিয়ে। পরীক্ষার্থীদেরকে আমরা একটা সিঙ্গেল এক্সামিনার, আপনি অনার্স মাস্টার্স পাস করে চলে যাচ্ছে সিঙ্গেল এক্সামিনার দিয়ে, সেই জায়গাগুলোতে কোনো পুনর্মূল্যায়নের ব্যবস্থা ছিল না। সেই জায়গাগুলোতে আমরা হাত দিয়েছি এবং উনি যে প্রশ্নটা আমাদেরকে করেছেন সেই জায়গাটাতে আমরা হাত দিচ্ছি। এখন থেকে আমাদেরকে ইনকোর্সের খাতা জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে পাঠাতে হবে। আগে ইনকোর্সের খাতা পাঠাতে হতো না, এখন আমরা ইনকোর্সের খাতা চেক করে দেখবো যে মার্কস কি রকম দেওয়া হয়েছে। আমাদের কাছে যে সমস্ত ইনফরমেশন আছে সেই সমস্ত ইনফরমেশন আমি এখানে মানে 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 একটা প্রতিষ্ঠানের প্রধান হিসেবে আমি সমস্ত কথা আমি এখানে বলতে পারছি না। মানে শিক্ষিত লোক হিসেবে আমাদের প্রতি যে মানুষের যে একটা মানে শ্রদ্ধাবোধ আছে, সেই শ্রদ্ধাবোধ পর্যন্ত চলে যাবে যদি সমস্ত কথা বলা হয়। তো এই জায়গাটাতে আমরা কারেকশন করার চেষ্টা করছি। স্যার একটা কথা, যে 40 লক্ষ শিক্ষার্থী, 2500-র বেশি কলেজ, এতজন, কয়েক হাজার শিক্ষক, অনেক কয়েক লক্ষ 7 লক্ষ শিক্ষক, কয়েকজন মানে সংখ্যায় কত যারা প্রশাসন কর্মকর্তা কর্মচারী আছেন তাদের একটা। স্যার আপনি কি মনে করেন যেটা প্র্যাকটিক্যালি পসিবল আপনার একজনের পক্ষে বা একটা অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষে এই পুরোটাকে দেখা? এটা কি প্র্যাকটিক্যালি পসিবল? তো এইটা না, আমি মনে করি না। তাহলে এটা কেন আপনার মানে কারণ হচ্ছে যে আমাদের দর্শক যারাই আসছেন সেখানে তারা আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছেন যে আপনি সেশন জট কি করে কমাবেন, 3 বছরের কোর্স কিভাবে 6-7 বছরে শেষ হবে, কোয়ালিটি অফ এডুকেশন যেটা নিয়ে আপনি আসলে প্রশ্ন তুলেছেন সেটাতে আমরা পরে আসছি। কিন্তু এই এত বড় একটা বিশাল জিনিস কেন একটা প্রতিষ্ঠানের মধ্যে করতে হবে? এটা আপনি আন্তর্জাতিকভাবে এই শিক্ষা নিয়ে নানা ধরনের গবেষণা থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশনের কাজও আপনি পৃথিবীর নানা দেশের সঙ্গে ছিলেন, এটা এরকম কেন? মানে কার? আমি আবারও বলি যে জাতীয় বিশ্ববিদ্যালয় 1992 সালে যখন প্রতিষ্ঠিত হয় তখন এটা সংবিধিটা তৈরি করেন ওই যে প্রফেসর মুজাফফর আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের যে প্রফেসর ছিলেন। এটা মূল যে টার্গেটটা ছিল যে বাংলাদেশের সমস্ত কলেজগুলোকে একটা অ্যাপেক্স বডির আন্ডারে এনে সেটাকে করা। সেইভাবে জিনিসটা দাঁড়ায় নাই। দ্য বেসিক মডেল অফ ন্যাশনাল ইউনিভার্সিটি, যে একজন সিঙ্গেল বিশ্ববিদ্যালয়ে একজন ভাইস চ্যান্সেলর থাকবে এবং 2জন প্রভাইস চ্যান্সেলর থাকবে, একজন প্রভাইস চ্যান্সেলর, এর মধ্যে তো একজন প্রভাইস চ্যান্সেলর ছিল কোনো সময়। তাদের দ্বারা এই সমস্ত জিনিসগুলোকে আপনার নিয়ন্ত্রণ করা হবে। এই মডেলটাই রং।
আমাকে যদি বলেন। এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা একদম অ্যাবসলিউটলি আপনার একদম নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী, সেটাও কিন্তু সেই আইডিয়াটাও কিন্তু রং। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস, আমি নিজে বিইং এ ভাইস চ্যান্সেলর অফ দ্য ন্যাশনাল ইউনিভার্সিটি, আমি নিজে অ্যাকনলেজ করি যে ভাইস চ্যান্সেলরের যে পাওয়ার যেটা আছে, সেই পাওয়ার গুলাকে আস্তে আস্তে ডিসেন্ট্রালাইজ করে দেওয়া দরকার। এবং আমাদের যে আঞ্চলিক কেন্দ্র আছে 8টা, এবং আমরা আরো আঞ্চলিক কেন্দ্র বাড়াচ্ছি। আমরা কুমিল্লাতে একটা আঞ্চলিক কেন্দ্র করতে যাচ্ছি, আমরা ময়মনসিংহে একটা আঞ্চলিক কেন্দ্র করতে যাচ্ছি, আমরা ইতিমধ্যে ঝিনাইদহে একটা আঞ্চলিক কেন্দ্র করতে যাচ্ছি। তো এইভাবে সমস্ত 64টা জেলার ভিতরে যদি অর্ধেক জেলাগুলোতে, মানে 2টা জেলা মিলিয়ে একটা আঞ্চলিক কেন্দ্র যদি হয়, এবং সেই আঞ্চলিক কেন্দ্রগুলোকে যদি আমরা ন্যাশনাল ইউনিভার্সিটি হাব হিসেবে গড়ে তুলতে পারি, সেখানে যথেষ্ট রিসোর্স এবং জনবল যদি দিয়ে সেটাকে ডিসেন্ট্রালাইজ করতে পারি, তাহলে কিছুটা রক্ষা। তবে the very basic model of national university, যে 40 লক্ষ শিক্ষার্থী, it doesn't mean anything. এইভাবে হয়তো একটা বিশ্ববিদ্যালয় আছে ভারতে আপনার 60-70 লক্ষ শিক্ষার্থীকে নিয়ে, কিন্তু তাদের মডেলটা কিন্তু ডিসেন্ট্রালাইজ, যার জন্য একটা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে জয়েন করার পরে, আজকে আমাদের এক শিক্ষক লিখলেন যে উপাচার্য হিসেবে জয়েন করার পরে আমার মতো যে চ্যালেঞ্জ গুলো আমি মোকাবেলা করলাম গত 8 মাসে, পৃথিবীর কোথাও কোনো উপাচার্য বিশ্ববিদ্যালয়ে জয়েন করার পরে এত চ্যালেঞ্জ মোকাবেলা করেছে কিনা, সেটা মানে একটা বিরাট ব্যাপার। তো আমরা চ্যালেঞ্জ একটার পর একটা মোকাবেলা করে যাচ্ছি, কেউ বিরক্ত হচ্ছেন, কেউ খুশি হচ্ছেন। স্যার, আমি যে জিনিসটা দেখি যে এই সরকার ক্ষমতা আসার পর অনেক বিষয়ে সংস্কার কমিশন করেছে, অনেকগুলি বিষয় নিয়ে অনেক সংস্কারের কথা বলছে, কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা গুরুত্বপূর্ণ জায়গায় এবং শিক্ষার যেসব জায়গাগুলিতে আসলে সংস্কার হওয়া সত্যিকারের প্রয়োজন, সেসব ক্ষেত্রে না আছে রাজনৈতিক সরকারগুলির ইচ্ছা, না আছে এই অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা, না এটা হচ্ছে কারো ডিমান্ডের মধ্যে এটা আসতেছে। এইটার কারণ কি বলে স্যার আপনি মনে করেন যে ছাত্রদেরকে আমরা শুধু সময় সময় ব্যবহার করব এবং তাদেরকে দিয়ে আমার কায়েমি স্বার্থগুলি আমি পালন করব, এবং দরকার হলে প্রফেসর ইউনূস যেরকম বলেন যে ছাত্রদের মাধ্যমে একটা নিয়োগের চেয়ার পায় সেখানে বসে থাকবো, মানে শিক্ষা ব্যবস্থার কি না, কারো মধ্যে তো কোনো উদ্বেগ দেখি না, কারো কোনো আলোচনার মধ্যে এই জায়গাটার মধ্যে মানে প্রায়োরিটি কোনো। আমি বিভিন্ন ফোরামে এই কথাটা বলেছি, শিক্ষা, স্বাস্থ্য, এই জায়গাগুলোতে স্থায়ী সংস্কার কমিশন দরকার। এই যে এতগুলা শিক্ষা কমিশন হলো, একটা শিক্ষা কমিশনের এই যে রূপরেখা কিন্তু বাস্তবায়িত হয়, সেই পদ্ধতিগত শিক্ষা কমিশন বাস্তবায়িত হয় নাই। এখন আপনি একটা দেশে 8-9 ধরনের শিক্ষা ব্যবস্থা চলছে, একটা স্থায়ী শিক্ষা কমিশন আমাদের এখানে গঠন করা দরকার, এবং এটার জন্য আমি খুব সরবভাবে কাজ করেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো যে আমাদের একটা শিক্ষা কমিশন বা স্বাস্থ্যের জন্য একটা, এই যে 2টা খাতের ভিতরে একটা টোটাল ডিস্টোপিয়া এবং একটা টোটাল আপনার অরাজক অবস্থা, এমন কোন জায়গা নাই যেখানে আপনার এই জায়গাগুলোতে আপনার এই যে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের আপনার এই যে দুর্নীতি বলেন, গুড গভর্নেন্স তো বলতে কিছু নাই। এই জায়গাগুলোকে জন্য একটা শক্ত কমিশনকরণ করার দরকার ছিল। আমি মনে করি এখনো সময় পার হয়ে যায়নি, এখনো সরকারের হাতে সামনে অনেক দিন আছে, এখনো ইচ্ছা করলে শিক্ষা, স্বাস্থ্য এগুলা নিয়ে। কারণ আপনাকে একটা কথা বলি, আপনার মনে আছে নিশ্চয়ই যে প্রফেসর ওয়াহিদুল হক 1994-এ ইউএনডিপিতে কিন্তু বলেছিলেন যে একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তৈরি করেছিলেন, যে আমাদের মতো পোস্ট কলোনিয়াল দেশগুলোতে ডেভেলপমেন্টের একটাই পথ, সেটা হলো সেই দেশের শিক্ষা এবং স্বাস্থ্যতে বিনিয়োগ করা। আজকে যদি আপনি 1 টাকা বিনিয়োগ করেন শিক্ষায়, তাহলে 300 গুণ ফিরে আসবে 2 জেনারেশন পরে। এবং আপনি একটা খেয়াল করে দেখেন, সেই মডেলটা আমরা ফলো করলাম না, কিন্তু সেই মডেলটা ঠিকই কিন্তু মালয়েশিয়া ফলো করলো, অথবা ধরেন তারও আগে একই ধরনের মডেল ছিল সিঙ্গাপুরে, লি কুয়ান সেটা ফলো করলো, একই ধরনের মডেল চায়না ফলো করলো, একই ধরনের মডেল ইভেন ইরান ফলো। যে বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়াশোনা করার সময়, ইভেন আপনি নিজেও দেখেছেন, ইরানিয়ান ছেলেমেয়েরা এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, মিশরের ছেলেমেয়েরা এসে পড়াশোনা করে, আপনার সৌদি আরবের ছেলেমেয়েরা এসে পড়াশোনা করে, আপনার মালয়েশিয়ান ছেলেমেয়েরা এসে পড়াশোনা করে। সেখান থেকে তারা আসতো আমাদেরকে, নিশ্চয়ই এখানে পড়াশোনার মানটা ভালো ছিল। আর আজকে আমরা সেই সমস্ত দেশগুলোতে যাচ্ছি অনেকটা আপনার এই যে মিসকিনের মতো, আমাদের চাকরি দাও, এই দাও, ওই দাও। এবং আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, শুধুমাত্র শিক্ষা এবং স্বাস্থ্যে বিনিয়োগ করে আজকে 1971-এর পরে, মুক্তিযুদ্ধের আগে এবং পরে, বাংলাদেশের এবং এই যে দেশগুলোর নাম বললাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, চায়না, ইরান, এই সমস্ত দেশগুলার প্রায় অলমোস্ট জিডিপি কাছাকাছি, প্রায় কত, প্রায় 400 করে সবারই। আজকে সিঙ্গাপুরে 50,000 প্লাস, আজকে চায়না একটা সুপার পাওয়ার,
আজকে ইরান অ্যাটমিক শক্তিধর রাষ্ট্র। আজকে আমরা মালয়েশিয়াতে যাই, স্যার, থাইল্যান্ডে যাই, আপনি হসপিটালে। স্যার, আপনি যে কথাগুলি বলছেন সেই কথাগুলি আসলে মানে আপনি যে নতুন বলছেন বা আপনি যে একমাত্র নতুন বলছেন তা না, বহুদিন ধরে এটা বলা অনেকে হচ্ছে, বলছে, অনেকে বলছে। বহুদিন ধরে এটা বলা হচ্ছে, কিন্তু কেউই এটার মধ্যে মনোযোগ দিতেছে না। স্যার, আমি যদি একটা গড়ে একটা এরকম প্রশ্ন করি যে 40 লাখ যে শিক্ষার্থী আছেন যাদেরকে আপনি স্যার গ্রাজুয়েশন ডিগ্রি দিচ্ছেন, তারপর হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি দিচ্ছেন, তাদের আসলে লক্ষ্য বা উদ্দেশ্য কি? তাদের সামনে আসলে কি আছে? মানে একটা কারো কারো আছে যে একটা কেউ একটা সরকারি চাকরি পাবে, কারো তাদের সামনে একটাই লক্ষ্য, একটা চাকরি পাওয়া। কোনো অবস্থাতে এটা এই সিস্টেমটা, আমরা যে সিস্টেমে চলছি এখন এই মুহূর্তে, এই সিস্টেমে কোনো অবস্থাতে একজন প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলা, একজন জ্ঞানী মানুষ হিসেবে গড়ে তোলা, একটু অ্যানালিটিক্যাল ব্রেইন তৈরি করা, একটু প্রচন্ড পরিশ্রম করে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা প্রচন্ড পরিশ্রম করে, কোনো বেনিফিট হয়তো সেভাবে দিতে পারে না। আমাদের অনেক ছেলে মেয়ে আছে তারা প্রচুর পরিশ্রম করে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এত মানে আন্ডারমাইনও করা হবে না, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় গত বিসিএস এ 3য় স্থান দখল করেছে, এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে শতবর্ষব্যাপী কলেজ আছে প্রায় 1 ডজনের মতো। আপনি যদি দেখেন আমাদের মডেল কলেজগুলা, যেমন আপনার রাজশাহী কলেজ, আপনার পাবনা এডওয়ার্ড কলেজ, আপনার এই যে এই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, সিলেট এমসি কলেজ, ব্রজমোহন কলেজ, চিটাগাং কলেজ, এই যে কলেজগুলো আপনার বড় বড় কলেজগুলো, বা ঢাকাতে আমাদের যে সমস্ত বড় বড় কলেজগুলো আছে, সেই কলেজগুলোতে আমরা একটা সংখ্যক ছেলে মেয়ে পাচ্ছি, কিছু সংখ্যক ছেলে মেয়ে পাচ্ছি যারা বিসিএস এ ভালো করছে, যারা ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্সে, আপনার ন্যাশনাল ইউনিভার্সিটি, আপনি যে কোনো ব্যাংকে ঢুকেন দেখবেন 60% ছেলে মেয়ে ন্যাশনাল ইউনিভার্সিটি গ্রাজুয়েট। সেটারও আবার একটা অন্য কারণ আছে, সেটা তাদেরকে সহজে কন্ট্রোলের ভিতরে রাখা যায়। কিন্তু এইটাই কি একটা দেশের শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য হতে পারে, যে আমি শুধু এই একটা বিশ্ববিদ্যালয় শুধুমাত্র আমি কিছু সংখ্যক লোক তৈরি করব যারা শুধুমাত্র এই ব্যাংক, বিমা, ইন্স্যুরেন্স চালাবে একদম মেশিনের মতো, এই দেশে কোনো গবেষণা হবে না, এখানে কোনো জ্ঞান চর্চা হবে না? স্যার, আমি আপনাকে উদ্ধৃত করি দর্শকদের জন্য। আপনি সিপিটি আয়োজিত এক সেমিনারে আপনি বলেছেন যে আমি আপনাকে কোট করছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমরা শিক্ষা দিচ্ছি কিন্তু কোয়ালিটি নেই, কারণ কোনো মনিটরিং নেই, এখানে প্রশিক্ষিত শিক্ষক নেই, 8-10 হাজার টাকা বেতনে অনার্স পড়াচ্ছে, যত অনার্স মাস্টার খুলে দিয়ে বসে আছে। স্যার, আপনি যেসব ভালো উদাহরণ দিলেন সেগুলো একটা বাস্তবতা। আবার আপনার এই 3 লাইনের কথাই কিন্তু বোঝা যায় পুরোটা জিনিসটা আমরা একটা ফার্স বা জোক বানায় রাখছি। স্যার, আপনি কি এটা ফিল করেন? যদি আপনার কথাগুলি এই 3 লাইনের কথা যদি সত্য হয়, কোনো কোয়ালিটি নাই, কারণ কোনো মনিটরিং নাই, প্রশিক্ষিত শিক্ষক নাই, 8-10 হাজার টাকা বেতনে অনার্স পড়াচ্ছে, যত অনার্স মাস্টার খুলে দিয়ে বসে আছে, কোয়ালিটি স্যার এখানে নাই। যত প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরও গত রেজিমে যা ইচ্ছা তাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে, তাদেরও কোনো কোয়ালিটি নাই। শিক্ষা ব্যবস্থা নিয়ে যেটা করা হচ্ছে স্যার, আপনি মনে করেন কিনা যে এটা আসলে, দেখেন স্যার, বাংলাদেশে এত বিষয় নিয়ে এত কথা হয়, এত আন্দোলন হয়, শিক্ষা ব্যবস্থা নিয়ে যে একটা জোক বানায় রাখা হয়েছে, সত্যি এটা ফার্স বানায় রাখা হয়েছে, এটা নিয়ে তো স্যার আপনাদেরই তো বলতে হবে, আর কারা এটা আর বলবে, রিয়েলাইজ করবে, চেঞ্জ করবে? আমি তো অনেকদিন থেকে বলতে এত পরিমাণ শত্রুতাও বেড়েছে যে প্রচুর মানুষ শত্রু হিসেবে দাঁড়িয়ে গেছে, কারণ এখানে শিক্ষা নিয়ে বাণিজ্য করার মতো মাফিয়া অনেক লোকজন আছে, এখানে বিভিন্ন ধরনের লোকজন আমাদের পিছনে লেগে গেছে। আমি যে কথাটা বলেছি আমি সেটা মিন করি। কোয়ালিটি এডুকেশনটা যেটা আমরা বলতে চাই, সেই কোয়ালিটি এডুকেশনের ধারে কাছে নেই। এর একটা প্রধান কারণ হলো আমাদের দায়িত্ব ছিল মনিটরিং করা, আমাদের দায়িত্ব ছিল কলেজ মনিটরিং, আমাদের দায়িত্ব ছিল কলেজের অডিটিং করা, আমাদের দায়িত্ব ছিল ভালো প্রিন্সিপাল কলেজে নিয়োগ করা। এমন ভাবে আমাদের সেই দায়িত্বগুলো থেকে সরে আসছি। এখন এই মুহূর্তে কলেজ মনিটরিং ইজ অলমোস্ট জিরো। আমি জানি না, আমি কিছু একটা কথা বললেই সেটা আবার ভাইরাল হয়ে যায়, কিন্তু আপনি দেখেন কলেজ মনিটরিংটা আমাদের এখানে প্রায় জিরো। আমাদের এখানে আপনার ধরেন এই যে অডিটিং তো আমরা পাচ্ছিই না, এবং আপনার এই যে শিক্ষক নিয়োগ, বিভিন্ন ধরনের এই যে শিক্ষক নিয়োগে বিভিন্ন ধরনের অভিযোগ, কত তদন্ত আর করবো? প্রতিদিন অন্তত পক্ষে 50টা তদন্ত কমিটি আমাকে করতে হচ্ছে বিভিন্ন কলেজে। স্যার, আপনি যখন এই কথা বলছেন, স্যার আপনার কথার সাথে ইকো করতেছেন একজন, ওনার নাম বিএম শহীদুল্লাহ, উনি বলছেন 40 জন পরিদর্শকের কাছে মেইল করেছি, তারা তাও কলেজ মনিটরিং করে নাই। এটা ওনারা বলছেন ঠিকই আছে, এবং আমি এটার সাথে ডিসএগ্রি করি না। এবং আপনি দেখেন আরেকটা বিষয়, এই যে আমাদের এখানে কলেজগুলোতে আমরা করলাম কি, এটা না অক্সফোর্ড মডেল, না ক্যামব্রিজ মডেল, না আমাদের নিজস্ব কোনো মডেল, এটা একটা জগা খিচুড়ি। যেমন ধরেন আপনার কলেজগুলোতে ম্যানেজমেন্টে যারা আছে, কলেজ ম্যানেজমেন্ট গভর্নিং বডি, আমরা এই প্রথমবারের মতো সারা দেশের সমস্ত গভর্নিং বডি চেঞ্জ করেছি। এই গভর্নিং বডির সভাপতি হওয়ার জন্য সমাজের ভিতরে, মানুষের ভিতরে যে কি পরিমাণ প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা,
রাজনৈতিক দলগুলোর ভিতরে, ব্যবসায়ীদের ভিতরে হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু উনি একটা কলেজের সভাপতি হতে চান, কারণ এতে তার প্রেস্টিজ বাড়বে এলাকাতে। ঠিক আছে, ভালো মানুষরা কলেজ পরিচালনা বোর্ডে আসুক, সেটা আমরাও চাই, কিন্তু এই কলেজ গভর্নিং বডি নিয়ে, কলেজ পরিচালনা নিয়ে গত 15-16 বছরে একটা মানে এটা কি বলবো, এটা মানে যাইতে কাণ্ড হয়েছে। এবং কলেজগুলোকে নিজস্ব মানে সম্পত্তির মতো ব্যবহার করে, কলেজের আপনার ধরেন অ্যাকাউন্টস ঠিক নাই, যার যেভাবে মনে ধরে অমুক অনুষ্ঠান হবে সেখানে 50 লাখ টাকা চাঁদা দাও, অমুক অনুষ্ঠান হবে সেখানে 70 লাখ টাকা চাঁদা দাও, এইটা করো ওইটা করো ইত্যাদি ইত্যাদি, এগুলা করে কলেজগুলাতে এবং শিক্ষকদের ভিতরে যে কিন্তু স্যার এটা আরেকটা পিট কি স্যার আপনি দেখতে পান? যেমন স্যার আমি বাংলাদেশে থাকতে, আমিও বাংলাদেশের মানে ঢাকার একটি কলেজের গভর্নিং বডিতে ছিলাম, কিন্তু আমি তো দেখেছি গভর্নিং বডির চেয়ারে থেকে কিন্তু আসলে খুব বেশি পাওয়ার প্র্যাকটিস করার কোনো সুযোগ নাই। যেমন আমি মিটিংগুলিতে উপস্থিত থাকতাম, আমার মতামত দিতাম একটু পর্যন্তই। এর বাইরে কলেজ গভর্নিং বডিতে যারা সভাপতি তার মেম্বার থাকেন, তারা এত পাওয়ারফুল কি করে হয়ে ওঠেন? নিশ্চয়ই স্যার এটার কোনো ম্যাজিক আছে, মানে কলেজ গভর্নিং বডিতে এত পাওয়ার থাকার কথা না, উনারা কি এটা হলো যে আপনি হয়তো বদলোক মানুষ, আপনার হয়তো তারা চড়া হইতে পারে নাই বা মানে কি করতে পারে নাই, কিন্তু ধরেন আমি একটা উদাহরণ হিসেবে বলি, একটা কলেজ 17-18 হাজার স্টুডেন্ট, তার ইনকাম মানে প্রচুর টাকা ইনকাম, তার ফিক্সড ডিপোজিট আছে হয়তো ধরেন 100 কোটি টাকা, এটার দিকে সবার নজর, এবং এটাকে এমন ভাবে পলিটিসাইজ করা হয়েছে, মানে রাজনীতিটাকে এমন ভাবে টেনে আনা হয়েছে, স্থানীয় রাজনীতি, আন্তর্জাতিক রাজনীতি, সব রাজনীতি এটাকে টেনে আনা হয়েছে, যে এইটা আর একটা শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে সেটা দাঁড়াতে পারে না। এই জায়গাগুলোতে আমরা একটু চিন্তা ভাবনা করছি যে কলেজ গভর্নিং বডি, ভারতে যে কলেজগুলো পরিচালিত হয়, পাকিস্তানে অথবা শ্রীলঙ্কাতে যে কলেজগুলো পরিচালিত হয়, সেখানে তো গভর্নিং বডি নাই। সরকারি কলেজগুলো যদি মাউসি এভাবে একটা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে, তাহলে আমরা আমাদের কলেজগুলোকে একটা আলাদা প্রতিষ্ঠান দ্বারা নিয়ন্ত্রণ করতে পারি কিনা, এই গভর্নিং বডি থেকে বের হয়ে এসে, সেটা একটা বড় বিষয়, আমরা একটু চিন্তা ভাবনার ভিতরে আমাদের আছে। কিন্তু মুশকিল হলো যে মানে এই যে সংস্কার কাজে বিভিন্ন জায়গাতে আমরা হাত দিয়েছি, যে আমরা একটা ট্রেড কোর্স চালু করতে চাই। আপনি জানেন 2026-এর পর থেকে আমাদের এখান থেকে আনস্কিল লোকজন গালফ স্টেট গুলোতে নেওয়া হয়তো অনেকটাই সংকুচিত হয়ে আসবে, তাহলে আমাদের এখানে কিন্তু স্কিল ট্রেনিং গুলো লাগবে। এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি, সকাল বিকাল এটওয়াইয়ের সাথে আমরা একটা চুক্তি করেছি, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাথে একটা চুক্তি করেছি, ইউনিসেফের সাথে আমরা একটা চুক্তি করেছি। ইউনিসেফ বলছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা ড্রপ আউট হয়ে গেছে অথবা ন্যাশনালি যারা ড্রপ আউট হয়ে গেছে, তাকে একটা ছোট্ট 3 মাসের একটা কোর্স দিয়ে, একটা মাইক্রো ক্রেডেনশিয়াল, একটা ট্রেনিং দিয়ে যদি মার্কেটে দেওয়া যায়, তাহলে তার স্কিল ডেভেলপমেন্টটা হলো। এই সমস্ত জায়গাতে আমরা এই সংস্কারের কাজে হাত দিয়েছি এবং এই জায়গাগুলোতে আমরা চেষ্টা করছি। এবং দেখেন এত বড় একটা বিশ্ববিদ্যালয়, এখানে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হচ্ছে, মলিকুলার বায়োলজিতে ভর্তি হচ্ছে, এখানে উইদাউট এনি অ্যাডমিশন টেস্ট। এই প্রথমবারের মতো আমরা, বহুদিন আগে ছিল, এই অনেক বছর পরে, এক যুগ পরে আমরা অ্যাডমিশন টেস্টের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তি করতে যাচ্ছি। আগামী 31 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন টেস্ট, 5.5 লক্ষ আপনার পরীক্ষার্থী অ্যাডমিশন টেস্টে, সারা দেশে অ্যাডমিশন টেস্টের মাধ্যমে আসবে। আর একটু আপনার কাছে ফিরে আসি, সেটা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংকট নিয়ে স্যার আপনি আজকে কথা বলেছেন, এর আগে কথা বলেছেন, আমরা যতটা খোঁজ নিয়ে জেনেছি, শুরু থেকে এই বিশ্ববিদ্যালয়ে যারা বড় দায়িত্বে ছিলেন, তারা শিক্ষক নিয়োগের চেয়ে কর্মচারী নিয়োগ, ভবন নির্মাণ, এসব বিষয়ে মনোযোগ দিয়েছেন। শিক্ষার মান, শিক্ষা ব্যবস্থা, কারিকুলাম, সিলেবাস, এসব নিয়ে নাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যক্তিদের আগ্রহ থাকে না। অনেকেই বলে থাকেন স্যার, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। আপনিও কি স্যার একই রকম ভাবে এই চর্চাই অব্যাহত রেখেছেন কিনা, মানে শিক্ষক নিয়োগের থেকে কর্মচারী নিয়োগ, ভবন নির্মাণ, যেখানে স্যার টাকা আমরা সেগুলিতে বেশি করতেছেন কিনা, শিক্ষার মান, কারিকুলাম, এইটার দিকে আপনার মনোযোগ কম কিনা? স্যার আমাদের কিছু করতে হবে না, আমাদের কিছু করতে হবে না, যা কেনাকাটা দরকার আগামী 5 বছর লাগবে সব কেনাকাটা হয়ে গেছে। আচ্ছা, আমাদের কিছু করতে হবে না, যত বিল্ডিং টিল্ডিং করা দরকার আগামী 5-7 বছরে সব বিল্ডিং করা হয়ে গেছে। ওকে, এমনকি যা কেনাকাটা করার জন্য যা দরকার আগামী 4-5 বছর, যে এটা লাগবে, সেটাও করা হয়ে গেছে। ইভেন সমাবর্তন কবে হবে তার ঠিক ঠিকানা নাই, কিন্তু সমাবর্তনের সমস্ত জিনিসপত্র কেনা হয়ে গেছে। সো আমরা ওই জায়গাটাতে জিরো টলারেন্সে আছি, আমাদের কোনো এজেন্ডা নাই। একটা এজেন্ডা আমাদের এখানে, এই দেশের ছেলে মেয়েদেরকে আমরা কিভাবে সহযোগিতা করতে পারি, শিক্ষার মানটা কিভাবে আমরা বাড়াতে পারি, এই সমস্ত এজেন্ডা নিয়ে আমরা নামছি। আমাদের এখানে আপনি যে কথাটা বলছেন, সেই কথাগুলো নিয়ে যথেষ্ট প্রশ্ন আসছে জনমনে, এবং এখানে যেহেতু সেলফ ফান্ডেড একটা বিশ্ববিদ্যালয়, এখানে আপনার গুড গভর্নেন্সের অভাব আছে। একটা বিশ্ববিদ্যালয়ে 40 লক্ষ শিক্ষার্থীদের অভিভাবক, তার ভিতরে শিক্ষক আছে মাত্র 81 জন। যে 81 জন শিক্ষক দিয়ে আমরা 30-35টা অনার্স মাস্টার্স চালাই একটা দেশে,
সেখানে কোনো সাবজেক্টের শিক্ষকই নাই, তাহলে আমাকে মডারেশন করতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের লোকজনের কাছে আমাকে দৌড়াতে হয়। মানে বিশ্ববিদ্যালয়টাকে বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হয় নাই। কিন্তু স্যার এটা এরকম কেন? আপনারা তো স্যার নিজের টাকা দিয়ে নিজেরা চলেন বেশিরভাগ ক্ষেত্রেই, আপনারা সেলফ ফান্ডিং আমরা চলি না শুধু, আপনারা অন্যদের দেন। এই সেলফ ফান্ডিং একটা ইউনিভার্সিটির টিচার সংকট কেন থাকবে? কেন এইটার এমন অবস্থা হবে যে এইটার শিক্ষকদের নিয়মিত পদোন্নতি হবে না? দেখেন স্যার, অনেকেই এই প্রশ্ন করতেছেন যে সরকারি কলেজে শিক্ষকতাটা নিয়োগ যখন পান তখন থেকেই তারা গা ছেড়ে দেন অনেক শিক্ষক, কারণ তারা জানেন নিয়মিত প্রমোশন হবে না, ক্লাস মানে তাদের একটা মানে তাদের খুব বেশি উৎসাহ থাকে না। এটা কেন স্যার? এটা এরকম কেন? এটা প্রধানত কারণ হলো যে আপনার ধরেন এইটার একটা পাথওয়ে অফ প্রমোশন যেটা এটা নাই। এবং আপনি ধরেন শিক্ষকও লেকচারার 20 বছর ধরে পড়াচ্ছেন, তার ছাত্র লেকচারার, কোনো মানে সব সমান, এবং এই পোস্ট নাই। তাহলে আমার পোস্ট নাই যদি, তাহলে আমি অনার্স মাস্টার্স করলাম কেন? আমি কয়েকদিন আগে আশিক মাহমুদ কলেজে গিয়েছিলাম, এই যে আপনার বাওয়াল বদরে আলম কলেজে গিয়েছিলাম। সেখানে ফাইন্যান্স এবং ম্যানেজমেন্টে প্রায় 300 শিক্ষার্থী, শিক্ষক হলেন দুইজন। চারটা ল্যাব আছে, 8 জন ডেমনস্ট্রেটর দরকার, 1 জন না 2 জন ডেমনস্ট্রেটর আপনার সেখানে আছে। আর যততত্র অনার্স মাস্টার যেখানে করছি তার কিচ্ছা কাহিনী কথা নাই বা বললাম। এবং আপনার শিক্ষকদেরকে আমরা নিয়োগ দিয়েছি যত্রতত্র, কিন্তু এমপিও দেই নাই। যদি এমপিও নাই দেই তাহলে তাদেরকে অ্যালাউ করলাম কেন? সেটা একটা বড় প্রশ্ন। সব মিলিয়ে এইটা এমন একটা শিক্ষা ব্যবস্থার ভিতরে এমন একটা ডিস্টোপিয়া। এই জন্য আমি বললাম, এটা তো গেল আপনার জাতীয় বিশ্ববিদ্যালয় নিয়ে বললেন, আমি তো সারা জীবন জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে অন্যান্য বিশ্ববিদ্যালয় নিয়েও কথা বলেছি। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে গত 15-16 বছরে যা ঘটেছে, শিক্ষক নিয়োগ নিয়ে যা ঘটেছে, গুড গভর্নেন্সের প্রশ্নে যদি আপনি বলেন, সেটা কভার করতে 20 বছর 30 বছর লাগবে। আপনার একজন লোক আপনার পাওয়া যায় না। কোনো বিশ্ববিদ্যালয় আছে যে 400 শিক্ষক নিয়োগ দিয়েছেন, একজন শিক্ষককে পাওয়া যায়নি যেখানে অন্য মতের, অন্য আগে ডিএনএ টেস্ট করে শিক্ষক নিয়োগ করা হয়েছে। তো এই যে কাজগুলো করা হয়েছে, এটার এফেক্ট তো আপনার কলেজ লেভেলও আছে। কলেজে আপনার এমন কোনো শিক্ষক নিয়োগ দেওয়া হয় নাই। ভালো ভালো শিক্ষকরা, ভালো ভালো ছেলেমেয়েরা যারা ভালো ভালো পড়াশোনা করেছে, ব্রেন ড্রেনের শিকার হয়েছে, বিদেশে চলে গেছে। আপনার এখানে মানে শিক্ষকতা পেশায় আসবো না শেষ পর্যন্ত, এইরকম একটা সিদ্ধান্ত তারা নিয়েছে। এইরকম একটা জায়গা থেকে আমরা এই একটা স্ক্র্যাপ থেকে আমরা শুরু করেছিলাম। আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে তো আমি যেদিন জয়েন করি, গিয়ে দেখি আমার টেবিলে কোনো কাগজপত্র কিছু নাই। মানে আমার যে কেউ একটা দায়িত্ব বুঝিয়ে দিবে, আমার ডাইরেক্টর সাহেবরা কিছুই নাই। আমরা সব নতুন করে বের করে আবার আপনারা আজকের এই অবস্থানে এসেছি। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ এই একটা রায় দিয়েছে যে আওয়ামী লীগ আমলে চাকরি যাওয়া 988 জনকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ফেরাতে আপিল বিভাগের এই রায়ের ফলে কি স্যার, আপনি গত 10 বছর 12 বছরে তো এগুলি পদে নিয়োগ হয়েছে, তো আপনারা কি একই পদে 2 জন রাখবেন? এখন কি করব? এখন সমাধানটা কেমনে করবেন? এখন তো আমি তো বললাম যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যে চ্যালেঞ্জগুলা আমি এখন করব কি, তাদেরকে তো নিতে হচ্ছে। স্যার, আপনি শিক্ষক নিয়োগ দিতে পারেন না, কারণ হচ্ছে আপনার শিক্ষকের পদ নাই। এখন এক পদের মধ্যে 2 জনকে আপনাকে এখন নিয়োগ দিতে হবে, যে পদগুলিতে স্যার আপনি আরো একটু স্মার্টলি এগুলি করতে পারতেন। আপনি দেখেন, একটা ঘটনা দেখেন, আমাদের ইগো প্রবলেমটা এমন একটা জায়গাতে আমরা চলে গিয়েছিলাম। আমরা একজন ব্যক্তির ইগো প্রবলেমের জন্য, আরেকজন ব্যক্তির ইগো প্রবলেমের জন্য প্রতিষ্ঠানগুলোকে আমরা ধ্বংস করেছি। আমার মনে হইলো এই 9 বছর পর্যন্ত চাকরি করেছে। এই যে প্রথম কথা হলো তাদের অ্যাপয়েন্টমেন্ট হয়েছে, 9 বছর পর্যন্ত তারা চাকরি করেছে। 9 বছর চাকরি করার পরে ওয়ান ফাইন মর্নিং তাদেরকে 988 জনকে আপনি চাকরি থেকে চাকরিচ্যুত করে ফেললেন, এবং আপনি চাকরিচ্যুত করলেন। এখন এই 988 জনকে আবার এই যে অ্যাপিলেট ডিভিশন হয়ে রিভিউর মাধ্যমে তারা এসেছে, কারণ নতুন পরিবর্তিত পরিস্থিতিতে দেশে ইনসাফ প্রতিষ্ঠা, সব জায়গাতে যে ঘটনা ঘটছে, সচিবালয়ে যে ঘটনা ঘটছে, সব জায়গাতে, সেখানে তো তাদের দাবি এটা তো ছিলই। এবং এখানে বিভিন্ন ধরনের পলিটিক্যাল কমিটমেন্টও ছিল যে আমরা তোমাদেরকে যদি কোনো সুযোগ পাই, আমরা তোমাদেরকে ফিরিয়ে আনবো পরিবেশ পরিস্থিতি। এখন আসেন এই যে ম্যানেজমেন্টের জায়গাতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখন যে কথাটা আপনি বলছেন যে 1 পোস্টে 2 জন, এইরকমই অবস্থা হবে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে কলেজ মনিটরিং, কলেজ অডিটিং, এবং যে সমস্ত জায়গাগুলোতে আমাদের কিছু লোক লাগবে, যে সমস্ত দেশে 64টা জেলায় আমার প্রচুর লোক লাগবে, সেই জায়গাগুলোতে আমরা হাত দিব। দিলে পরে এই যে জনবলটা আসছে, সেই জনবলটাকে আমরা ইনভলভ করতে পারবো, কাজের সাথে ইনভলভ করতে পারবো। কিন্তু একটা বিরাট বড় বার্ডেন হয়ে গেল। আপনি দেখেন, আমার ট্রান্সপোর্ট ডাবল করতে হচ্ছে, আমার বেতন ডাবল করতে হচ্ছে, আমার বেনিফিট ডাবল করতে হচ্ছে, আমার সবকিছু ডাবল করতে হচ্ছে। রাইট। আবার এই জায়গাগুলোতে আপনার ধরেন তাদের প্রমোশনের বিষয় আছে, এবং তাদের করলো কেন? তাদেরকে আমার একটা কাজ, আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে আমি এমন একটা কাজ করলাম,
যার জন্য একটা প্রতিষ্ঠান আগামী 50 বছর পর্যন্ত সাফার করবে। এটাকে আমার এমন ভাবে সেই দ্বন্দ্বগুলো সামনে চলে আসছে। দেখেন এই আপনার প্রতিদিন সচিবালয় ঘেরাও হচ্ছে, প্রতিদিন আমার ধানমন্ডির অফিস ঘেরাও, প্রতিদিন গাজীপুরের অফিস ঘেরাও, আমার গাড়িটা দেখলেই ঘেরাও করে লোকজন। মানে এখন পারলে এমন একটা অবস্থা যে এই যে গাড়িতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর শব্দটা লেখাটা আমি সরাই ফেলতে চাচ্ছি, যে এরকম একটা অবস্থার ভিতরে গেছি। তো এই সরকার যার একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তারা না, তাদেরকেও আমরা শিক্ষার জায়গায় একটা সুস্পষ্ট নীতিমালা, সুস্পষ্ট সংস্কারের জায়গা, শক্ত করে কিছু বলা, সেইটার ক্ষেত্রেও আমরা কিন্তু স্যার অনেক জায়গায় পলিটিক্যাল, অনেক জায়গা না পুরোপুরি পলিটিক্যাল দলগুলির মতোই তারা আচরণ করে। এটার কারণ কি স্যার? না, এটা একটা সংক্ষিপ্ত কথা বলি। এই যে আমরা যে এত কাজে হাত দিয়েছি, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং প্রাইভেট কলেজগুলা এবং আরো অন্যান্য জায়গাতে আমরা হাত দিয়েছি, যেটা আমরা হয়তো মুখে বলছি না, সেই সমস্ত জায়গাগুলোতে সরকারের সহযোগিতা আমরা পাচ্ছি, মন্ত্রণালয়ের সহযোগিতা পাচ্ছি। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এই যে সমাজের ভিতরে বিবাদমান যে দ্বন্দ্বগুলা ছিল ভিতরে ভিতরে, সেই দ্বন্দ্বগুলা হঠাৎ করে স্বাধীনতা পেয়ে এমন ভাবে সেই দ্বন্দ্বগুলা সামনে চলে আসছে। দেখেন এই আপনার প্রতিদিন সচিবালয় ঘেরাও হচ্ছে, প্রতিদিন আমার ধানমন্ডির অফিস ঘেরাও, প্রতিদিন গাজীপুরের অফিস ঘেরাও, আমার গাড়িটা দেখলেই ঘেরাও করে লোকজন। মানে এখন পারলে এমন একটা অবস্থা যে এই যে গাড়িতে জাতীয় বিশ্ববিদ্যালয় ভাইস চ্যান্সেলর শব্দটা লেখাটা আমি সরাই ফেলতে চাচ্ছি, যে এরকম একটা অবস্থার ভিতরে গেছি। তো এইরকম একটা অবস্থার ভিতরে সরকারও দোষ দেওয়া যাবে না। সরকার যে একদিকে তাকে এই যে অর্থনীতির ব্যাপারটা সামাল দিতে হচ্ছে, একদিকে অনেকগুলা ম্যান্ডেট আছে সামনে, অনেকগুলা সংস্কারের প্রসঙ্গ আছে সামনে, অনেক ধরনের চাপের ভিতরে সরকার, সবগুলো মিলিয়ে এই জায়গাটাতে হয়তো, তবে সময় শেষ হয়ে যায়নি। আমি যেটা বলছি যে সময় শেষ হয়ে যায়নি, ওনারা আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, আরো দিবেন আশা করি। এবং এটা একটা প্ল্যান অফ অ্যাকশন, যদি আপনার মনে আছে ওই যে 90s এ প্রফেসর রহমান সুবহানের নেতৃত্বে টাস্ক ফোর্স করা হয়েছিল, সেই টাস্ক ফোর্সের কোন জায়গাতে কিন্তু পরবর্তী সরকারগুলো কিন্তু ফলো করেছে। একটা টাস্ক ফোর্স যদি করে রাখা যায়, যেমন তাহলে পরবর্তী সরকারগুলো আসবে, যারাই আসে তারাই কিন্তু এক ধরনের পজিটিভ পথেই কিন্তু হাঁটছে, পজিটিভ পথে হাঁটবে, সেটা ঠিক আছে স্যার। কিন্তু স্যার আপনি খেয়াল করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা অন্যতম দাবি ছিল যে ছাত্র রাজনীতি যেন লেজুর ভিত্তিক রাজনীতি থেকে বেরিয়ে আসে এবং একটা ছাত্রদেরকে যাতে আর এইভাবে ব্যবহার করা না যায়। কিন্তু স্যার আমরা অনেক কষ্ট নিয়ে দেখতেছি যে এই সরকার, আপনি বলতেছেন যে সরকারের পুরোপুরি দোষ দেওয়া যাবে না, এই সরকার একটা লেজুর ভিত্তির উল্টা রাজনীতি করতেছে, যে এই যে ছাত্রদের লেজুর ভিত্তি করতেছে এই সরকার। ও একরকম ভাবে তো প্রথমে বলছে ছাত্ররা আমাদেরকে নিয়োগকর্তা করছে, নিয়োগ দিয়েছে। দ্বিতীয় হচ্ছে যে এই যে বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন, সেটা ভালো হোক খারাপ হোক, সেটার ব্যাপারে তারা একটা নমনীয় অবস্থান নিতেছে এবং একটা এটা ধরেন এখন এই যে পলিটিক্যাল জায়গাগুলোতে ঢুকে যাচ্ছে আস্তে আস্তে, যে পলিটিক্যাল টকশো গুলা 5ই অগস্টের আগে করতাম, সেই জায়গাতে আস্তে আস্তে ঢুকে যাচ্ছে। এখন একটা প্রতিষ্ঠান প্রধান হিসেবে তো অনেক কিছু বলতে পারি না, তবে একটা কথা বলি যে এজেন্সি এবং অথরিটি, এই গভর্নমেন্টের যে এজেন্সিটা বা তার যে লেজিটিমেসি বা তার যে জায়গাটা, সেই জায়গাটার সাথে তো এই আন্দোলনের একটা যোগাযোগ আছে। সেই আন্দোলনের যে কনসেপ্টের মাধ্যমেই তো তার যে পাওয়ারটা যেটা এক্সারসাইজ করছে, লেজিটিমেসিটা, সেটা তো আন্দোলন থেকে আসা। সেই জায়গাটাতে তাদের প্রতি তো একটু সফট কর্নার থাকবেই, কিন্তু এই কতটুকু সফট কর্নার আছে, সেটা রাজনীতিতে কতটুকু প্রভাব পড়বে, সেটা দেখার জন্য এই দেশে সুশীল সমাজ আছে, সবাই দেখছে। তবে যারা আন্দোলনের সাথে ছিল তো বেশিরভাগই আমাদেরই ছাত্র, আপনি চিনেন, জানেন, আমি জানি, আমার সরাসরি ছাত্ররা আছে। আমি এখনো মনে করি না যে তারা এমন কোনো কাজে, এটা তো একটা ডিপ স্টেট, ইট ইজ এ কমপ্লিট ডিস্টোপিয়া। এই একটা ডিপ স্টেট, একটা ডিস্টোপিয়া থেকে ছাত্ররা ওভারনাইট বা একটা সরকার 1 বছরের ভিতরে অনেক কিছু করে ফেলবে, এটা আশা করাটা তো ঠিক না। আপনি দেখেন আজকে তো কথা বলা যাচ্ছে, আজকে দেখেন আমাকে তো ঘেরাও করে রাখতে পারতেছে, আজকে দেখেন সচিবালয়ে ঘেরাও করতে পারতেছে, এবং সমাজে বিবদমান যে দ্বন্দ্বগুলা ছিল গত 15, 16, 20 বছর এবং 54 বছর ধরে যে দ্বন্দ্বগুলা ছিল, সেগুলা সাডেনলি একটা মানে প্রকাশিত হওয়া একটা সুযোগ পেয়েছে, যে এখন আমাকে গুম করবে না, আমাকে এখন খুন করবে না, আমাকে এখন এটা করবে না, ওইটা করবে, সেই সুযোগটা নিচ্ছে এবং নিবেই। সমাজের ভিতরে মানুষ তার অধিকার নিয়ে সে কথা বলবেই। এই জন্য আমরা মনে করি যে যারা আসছে কথা বলার জন্য, তাদের রাইট আছে, কথা সে আন্দোলন করার রাইট আছে। এখন আমি কিভাবে তাকে ডিল করব সেটা তার উপরে নির্ভর করবে। এই জন্য আমি সরকারকে খুব বেশি একটা দোষ দিচ্ছি না, কারণ একই সঙ্গে দেখেন প্রায় 200 মিলিয়ন লোকের এই যে সবকিছু ঠিক রাখা, এবং আপনি
খালিদ, আপনি তো জানেন যে হোয়াট হ্যাপেন হিয়ার, না। কি হয়েছে সেটা আপনি জানেন। না স্যার, সেটা ঠিকই আছে। এটা কেন মনে হইতেছে যে আমরা নির্বাচনটাকে ভয় পাইতে শুরু করছি? এটা কেন এটা এরকম হয়েছে যে আমরা মনে করতেছি দুই দলের মধ্যে একটা ভাগ হইতে হবে, এরকম যেই দুই দলের মধ্যে ভাগটা হইলো এক দল জনগণের ম্যান্ডেট চায়, আরেক দল মনে করে তাদের অলরেডি ম্যান্ডেট আছে। এটা এরকম কেন হইতে হবে? মানে না, যদি এটা- জুলাই আগস্টের স্পিরিটটা এটা মনে করে যে জনগণ তাদের সঙ্গে আসে, তো এটা তো ভোট ব্যালট এইসব সংখ্যা দিয়ে বিবেচনা করা উচিত, তাই না স্যার? এটা এটা না, তা তো অবশ্যই এটা একটা অন্টোলজিক্যাল কোয়েশ্চেন, এবং ওই আবার 5ই আগস্টের আগে যে পলিটিক্যাল টক শো করতাম সেই জায়গাতে চলে গেছি। এখন আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে বলছি না, এটা শেষ কথা স্যার। এটা হলো একটা অন্টোলজিক্যাল কোয়েশ্চেন, একটা ফিলোসফিক্যাল কোয়েশ্চেন। আপনাকে যে লেজিটিমেসি অফ গভর্নমেন্ট, সেটার জন্য আপনাকে নির্বাচনে যেতেই হবে। কারণ নির্বাচনে না গেলে পরে নির্বাচিত প্রতিনিধিদেরকে যদি না কনভিন্স করা যায়, নির্বাচিত প্রতিনিধিরা যদি হাল না ধরেন একটা দেশের, একটা রাষ্ট্রের, তাহলে এই যে প্রতিষ্ঠানগুলোতে বললাম ধ্বংস হয়েছে, আজকে যে যে একটা অবস্থা অথবা একটা আনসার্টিনিটি, এগুলো সবকিছু দূর করার পিছনে একটা নির্বাচন, একটা সুষ্ঠু নির্বাচন দরকার। এবং একটা সুষ্ঠু নির্বাচন হলে পরে এখন যে কাজগুলো আমরা করে যাচ্ছি, সেই কাজগুলোকে পরবর্তী সরকার যারা আসবে তারা সেইটাকে এগিয়ে নিয়ে যাবে। ধরেন যদি আবার কেউ যদি ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়, তাহলে আপনি কিন্তু মনে করবেন না যে জুলাই আগস্ট আন্দোলনে যে যে জেনজিরা যারা, তাদের কিন্তু বয়স কিন্তু আগামী 10, 15, 20 বছর, 30 বছরে তারা কিন্তু একটা ভিজিলেন্ট হিসেবে কাজ করবে। আমি এটা বিশ্বাস করি, মনে প্রাণে বিশ্বাস করি। সো সবার পক্ষে আবার নতুন করে ফেসিস্ট হয়ে ওঠা, আবার নতুন করে এটা হয়ে ওঠা হয়তো একটু কঠিন হবে। হ্যাঁ, আপনার 15-16 বছর, 20 বছর ধরে আমাদের সমাজের ভিতরে একটা ভ্যাকুয়াম ছিল, একটা গ্রুপ একচেটিয়া ভাবে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করেছে, অনেকেই সুযোগ সুবিধা পায় নাই। এটা গরিব রাষ্ট্র, সেখানে কিছু কিছু ব্যত্যয় ঘটেছে হয়তো বা দেখবেন। তারপরেও আপনার একটা নির্বাচন দরকার, এবং একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার যখন আসবে, এবং এই সরকারের যে একদম ক্লিয়ার কাট কথা আছে যে কবে নাগাদ নির্বাচনটা করবেন, সেই অনুযায়ী যদি একটা সুষ্ঠু নির্বাচন হয়, পলিটিক্যাল গভর্নমেন্ট হয়, তাহলে আমরা আজকে যে কথাগুলো বলছি, আজকে জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে 30-32 বছর, তার একটা ইনস্টিটিউট নাই ইন্টারন্যাশনাল লেভেলে, তার একটা ন্যাশনাল লেভেলে একটা হসপিটাল নাই, তার একটা ন্যাশনাল লেভেলে ডায়ালগ করার মতো কোনো জিনিস। আমার মনে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়কে, আমাদের এটা শেষ প্রশ্ন ছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়কে এটা আপনারা কোন জায়গায় আপনি দেখতে চান? আপনি যখন ক্ষমতা হস্তান্তর করবেন বা আপনি যখন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে আপনার বিশ্ববিদ্যালয়ে ফেরত যাবেন, আপনারা কি দেখতে চান সেটা যদি আমাদেরকে 1 মিনিট একটু বলেন। এবং আমার মনে হয় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মযজ্ঞে আমাদের সবারই অংশগ্রহণ করা উচিত। এটাই আমাদের সবার ভবিষ্যৎ। শিক্ষা ছাড়া আমাদের আসলে আর কোনো মূলধন নাই। আমরা সোনার খনি, রূপার খনি, তেলের খনি আর কিছু পাবো বলে মনে হয় না। শিক্ষাই আমাদের একমাত্র। আমি বলি যে বাংলাদেশের কলেজগুলোর পরিবেশ যদি ভালো না করতে পারেন, তাহলে বিশ্ববিদ্যালয়ে ভালো ছেলেমেয়েরা আসবে কোথা থেকে? আপনি কলেজের পরিবেশটা ভালো করলেই তো বিশ্ববিদ্যালয়ে ভালো ছেলেমেয়েরা আসবে। কলেজের পরিবেশটাকে উন্নত করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় যে কাজগুলাতে হাত দিয়েছে, সেই জায়গাগুলোতে আমরা পিছপা হব না। আমাদের পিছনে অনেকেই লেগে গেছেন, অনেক ঝামেলা হচ্ছে, কিন্তু আমরা সেই সংস্কার কাজগুলো করার চেষ্টা করবো। আমি আগামী 1 বছরের ভিতরে জাতীয় বিশ্ববিদ্যালয়কে একটা ব্র্যান্ডিং এর জায়গায় দেখতে চাই, যে জাতীয় বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল সেমিনার আয়োজন করছে, জাতীয় বিশ্ববিদ্যালয় অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর সাথে এমইউ করছে, তাদের সাথে গবেষণার কাজে হাত দিয়েছে। কলেজ লেভেলে গবেষণাটাকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায়, অ্যাটলিস্ট 200-250 কলেজ থেকে শিক্ষকরা কিভাবে এমফিল পিএইচডি করতে পারেন, গবেষণা করতে পারেন, ছোট ছোট ফান্ড কিভাবে দেওয়া যায়। 2-3টা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট দেখতে চাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব রিসোর্সে, যেখানে বিদেশ থেকে আসবেন এবং আমাদের সাথে কোলাবোরেট করবেন, এবং ন্যাশনালি এবং ইন্টারন্যাশনালি তারা কন্ট্রিবিউট করতে পারবেন। এবং আমাদের এখানে যারা শিক্ষকরা আছেন, তাদের ভিতরে শিক্ষকের সংখ্যা আরো বাড়ানো দরকার। এই জায়গাগুলোতে শিক্ষা ব্যবস্থায় আমাদের যে পরীক্ষা যে আছে, সেই পরীক্ষা, ইনকোর্স ইত্যাদি ইত্যাদি জায়গাগুলোতে আমরা একটা সংস্কার আনতে চাই, একটা অ্যাকাউন্টেবিলিটি আনতে চাই। ছেলেমেয়েরা ক্লাসে আসে না, সেটা ক্লাসে আনার জন্য কি কি ইনসেন্টিভ দেওয়া যায়, সেই ইনসেন্টিভের ব্যবস্থা করে ক্লাসে, মুগ্ধ বললে ছেলেমেয়েরা ক্লাসে আসবে না। এখানে বড় লোকের ছেলেমেয়েরা সবসময় পড়াশোনা করে না, সারা দেশের কথাটা চিন্তা করতে হবে। ঢাকা শহরে মধ্যবিত্ত ছেলেমেয়েরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ে, ঠিক আছে, কিন্তু গ্রামাঞ্চলে কারা পড়ে সেটা আমাদেরকে ঠিক করতে হবে। সেই ইনসেন্টিভটা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া যায় কিনা, এই জায়গাগুলোতে আগামী 1 বছরের ভিতরে আমি আশা করি যে আমরা একটা গুড গভর্নেন্স এবং অ্যাকাউন্টেবিলিটির জায়গাতে আমরা পৌঁছাতে পারবো। এই জন্য সবচেয়ে বড় দরকার হলো আমাদের পলিটিক্যাল স্টেবিলিটি এবং পলিটিক্যাল সাপোর্ট। এবং দেশের সব বিশ্ববিদ্যালয়ে ভিসি সহ সবগুলি পদে আগের রেজিমে যারা ছিলেন, উপাচার্য, প্রক্টর,
থেকে শুরু করে প্রভোস্ট তাদের সবাইকেই বিদায় দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে এই নিয়োগগুলি হয়েছে মূলত কোনোটা বিএনপির পছন্দে, কোনোটা জামায়াতের পছন্দে, খুব কমই হয়েছে যেটা আসলে সরকার বাছাই করে নিয়োগ দিয়েছেন। আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পদে নিয়োগ পেলেন কার পছন্দে? আপনি বিএনপির মনোনীত ভিসি নাকি জামায়াতের মনোনীত ভিসি? যেভাবে আগে র্যাম্পেন্টলি যেভাবে আগে আপনার একটা পলিটিক্যাল কনসিডারেশনে যাচ্ছে তাই ভাবে যে অ্যাপয়েন্টমেন্ট গুলো হয়েছে গত 15-16 বছর থেকে, সেই জায়গাটাতে একটা ব্যত্যয় ঘটেছে। সেই জায়গাটা হয়তো এবারে অ্যাপয়েন্টমেন্ট নাই। দলীয় মনোনয়নের ভিত্তিতে না ঘটলেও এই অ্যাপয়েন্টমেন্টটা কি ঘটেছে এই কারণে যে এই সরকারকে অনেকেই বলে থাকেন যে এটি একটি এনজিও ঘনিষ্ঠ সরকার, কেউ কেউ এই সরকারকে নানা রকম গ্রামীণ ব্যাংক এবং এনজিও এই দুটাকে একসাথে করে এনজিও গ্রাম সরকারও কেউ কেউ বলছেন। সেক্ষেত্রে আপনার এনজিও সংশ্লিষ্ট দেশি বিদেশি আন্তর্জাতিক সেইটা কি একটু প্রভাব বিস্তার করেছে আপনার? আমার ব্যক্তিগতভাবে আমি আন্তর্জাতিক সংস্থাগুলোর সাথে কাজ করি, দেশীয় সংস্থাগুলোর সাথেও কাজ করি, মিনিস্টার প্ল্যানিং এর সাথে কাজ করি গত 2-3 দশক ধরে। সেটা ওনারা সিভি চেয়েছেন, সিভিতে হয়তো দেখেছেন, সিভিতে হয়তো কনসিডারেশনে সেটা হলো থাকতে পারে। তবে প্রধানত যে উদ্দেশ্যটা ছিল সেটা হলো যে বাহিরের শিক্ষা নিয়ে বাহিরের অনেক বিশ্ববিদ্যালয়ের সাথে যেহেতু আমি কাজ করেছি, অস্ট্রেলিয়াতে, চায়নাতে এবং বিভিন্ন দেশের সাথে কাজ করেছি এবং বাংলাদেশ সরকারের সাথে অনেকগুলো কাজ আছে আমার শিক্ষা নিয়ে, সেহেতু তারা মনে করেছেন যে দেশের সর্ববৃহৎ পাবলিক বিশ্ববিদ্যালয় এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাবলিক বিশ্ববিদ্যালয়, হ্যাভিং 4 মিলিয়ন স্টুডেন্টস এবং অ্যারাউন্ড 2500 অ্যাফিলিয়েটেড কলেজেস, এই সবগুলো মিলিয়ে মনে করেছেন যে এখানে যে একটা টোটাল ডিস্টোপিয়া, এটা একটা টোটাল ডিস্টোপিয়া ছিল, একদম ক্যাওটিক একটা সিচুয়েশন ছিল। সেই জায়গাটাতে হয়তো ওনারা মনে করেছেন যে ওকে দিলে হয়তো একটু ভালো করতে পারবে, সেটাই হয়তো কনসিডারেশনে ছিল। তবে সার্টেনলি ইট ওয়াজ নট এ পলিটিক্যাল ডিসিশন। ওকে, পলিটিক্যালি না। প্রফেসর, আপনি অটোপাসের বিরুদ্ধে একটা কঠোর অবস্থান নিয়েছেন, এমনকি আপনি সেখানে যখন আন্দোলনরত শিক্ষার্থীরা তারা আন্দোলন করছিল, আপনি আপনার নিরাপদ অবস্থান থেকে বেরিয়ে এসে তাদের মুখোমুখি হয়েছেন। তা এমনকি ফেসবুকে স্ট্যাটাস, মানে আপনি দু একটা হয়তো আঘাতও আপনাকে সইতে হয়েছে এবং ফেসবুক স্ট্যাটাসে আপনি বলেছেন যে আমাকে যতই আঘাত করুক, তোমরা হামলা করেছো, আমাকে আহত করেছো, আরও যা ইচ্ছা করতে পারো করো, অটোপাস আমরা দিব না, চোখের সামনে একটা জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস হতে আমরা দিব না, দেশের উচ্চশিক্ষার 70% নিয়ন্ত্রণকারী একটি জাতীয় প্রতিষ্ঠান কোনো অবস্থাতেই অটোপাস দিতে পারে না। কিন্তু স্যার, আপনার তো শিক্ষার্থীদের দাবিও আপনার আসলে শুনতে হচ্ছে বা শুনতে হবে মনে হয়। সেইটা হচ্ছে যে 3 বছরের কোর্সে এটাতে 6-7 বছর লেগে যাচ্ছে, তারপরে গত বছর সরকার পতনের আন্দোলন, বন্যা, নানাভাবে সময় আরও বেড়ে গেছে। আপনি জানেন স্যার যে এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করছেন তাদের পেশাগত জীবনে ঢুকার একটা তাড়া থাকে, তাদের পড়ালেখারও একটা জায়গা থাকে যে মানে ব্যয়বহুল পড়ালেখা, তারা আর কত বছর এটা করতে পারবে। জুলাই আন্দোলনের কারণে গত বছর যদি এইচএসসিতে অটোপাস দেওয়া হয়, তখন সচিবালয়ের শিক্ষার্থীরা ঢুকে সেই দাবি আদায় করতে পেরেছে। আপনি কেন স্যার একটা ডিগ্রির বেলায় আপনি কেন এত কঠোর অবস্থান নিচ্ছেন? না, আমি আসলে বেসিক্যালি আমি কিন্তু কঠোর অবস্থানে যাই। আমি শুধু যে জিনিসটা এনশিওর করতে চেয়েছি যে কোনো ধরনের মব জাস্টিস এবং মব ভায়োলেন্সের কারণে একটা ইনস্টিটিউশন, মব ভায়োলেন্সের কাছে একটা ইনস্টিটিউশন আত্মসমর্পণ করতে পারে না। এটা তো একটা ইনস্টিটিউশন। এসএসসি পরীক্ষার অটোপাস আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অটোপাস এক জিনিস না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি আমি একটা অটোপাসের এই দাবির কাছে যদি আমাকে মাথা নত করতে হয়, তাহলে এখানে দায়িত্ব পালন করার ভিতরে কোনো ধরনের কোনো মাহাত্ম্য আছে বলে আমি মনে করি না। আমি আজকে যদি একটা অটোপাস যদি আমি দেই, তাহলে কালকে ঢাকা বিশ্ববিদ্যালয় বলবে, পরশুদিন বুয়েট বলবে, পরের দিন মেডিকেলের ছেলেমেয়েরা বলবে, সারা দেশের সমস্ত শিক্ষা ব্যবস্থা একদম ধ্বংসের দ্বার প্রান্তিকে দাঁড়াবে। এই জায়গাটাতে আমরা খুব স্ট্রিক্টলি মেনটেন করেছি। আমি বলবো না যে ছেলে মেয়েদের দাবি অযৌক্তিক, ছেলে মেয়েদের দাবি তো করতেই পারে, আমাদের ছেলে মেয়েরা দাবি করতেই পারে। আমি সেটা ফেস করেছি যে ঠিক আছে, তোমাদের কি দাবি বলো, আমাদেরকে আমরা শুনি, যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার সব ধরনের সুযোগ সুবিধা আমরা দিব, কিন্তু অটোপাসের মতো বিষয়টা আপনি এটা আমরা অ্যালাউ করি না এবং এটা আমরা অ্যালাউ করবো না। ইট ইজ এ ক্লিয়ার মেসেজ।